নিশিগঞ্জের এক ছোট্ট গ্রামে আজ খুব খুশির মহল। গ্রামের রাস্তা আজ আলোয় আলোকিত, যেখানে রোজ সন্ধ্যায় এলাকার মানুষজন তাদের সারা দিনের কাজকর্ম সেরে তাদের ঘরে ঢুকে যে যার নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়। আজ সেখানেই মানুষের আনাগোনা, হাসি ঠাট্টার আওয়াজে চারিদিক জমজমাট। আসলে আজ গ্রামের প্রধান মোহনবাবুর ছেলের বিয়ে, তাই গ্রামের মানুষজন তার বাড়িতে আমন্ত্রিত। মোহনবাবুর ছেলে আর কিছুক্ষণের মধ্যেই তার বউকে নিয়ে বাড়িতে ঢুকবে। সবাই তারই আসার অপেক্ষায় আছে। গ্রামের মানুষজন নতুন বউকে দেখার জন্য মোহনবাবুর বাড়িতে ভিড় করেছে। এদিকে মোহনবাবুর ছেলে শৈলেন তার বউকে নিয়ে বাড়ি ফিরছে গাড়িতে। কঙ্কাবতী, তুমি খুশি তো? কঙ্কাবতী মাথা নাড়িয়ে সম্মতি জানায়। জানো তো কঙ্কা, আমি প্রথম যেদিন তোমায় দেখতে গেছিলাম তোমাদের বাড়িতে, সেদিনই এক দেখাতেই আমার চোখ তোমার থেকে সরাতে পারছিলাম না। তোমার সেই আটপৌড়ের শাড়ি, খোলা চুল, তোমার দুটি চোখ, আমি সেদিনই ঠিক করে নিয়েছিলাম আমি যদি বিয়ে করি তবে আমি তোমাকেই করব। কিন্তু আমার যে বড় ভয় করছে। কিসের ভয়? আমি যদি কোনো ভুল করে বসি, যদি অজান্তেই কারোর মনে দুঃখ দিয়ে ফেলি। আরে ধুর পাগল, আমার পরিবারে দেখো তুমি কত ভালোবাসা পাও, আর বাবাই তো তোমাকে পছন্দ করেছে। শৈলেন কঙ্কাবতীর হাতটা শক্ত করে ধরে তাকে আশ্বস্ত করে। ওদের গাড়ি কত নগর, প্রান্ত, গ্রাম পেরিয়ে এগিয়ে চলেছে। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, পেছনের সিটে শৈলেন ও কঙ্কাবতী একে অপরের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে বসে আছে। এমন সময় একটা আওয়াজ করে গাড়িটা থেমে যায়। শৈলেন পেছন থেকে বলে, কি হলো গো, গাড়ি থামালে কেন? ছোটবাবু, বাইরে বেরিয়ে দেখছি এক্ষুনি। বাইরে বেরিয়ে ড্রাইভার গাড়ির পর্যবেক্ষণ করে বলে, ছোটবাবু, ইঞ্জিন গরম হয়ে গেছে, একটু জল দিতে হবে। আপনারা ভেতরে গিয়ে বসুন, আমি এগিয়ে গিয়ে দেখি কোথাও জল পাই কিনা। আমি আসছি ছোটবাবু, আপনারা বসুন। তবে জায়গাটা জঙ্গল, তাই বাইরে না বেরোনোই ভালো। এই বলে ড্রাইভার চলে যায়। আমার খুব ভয় লাগছে গো, এবার কি হবে? আমরা বাড়ি কিভাবে পৌঁছবো? কিসের ভয়? কোনো ভয় নেই, ড্রাইভার এক্ষুনি জলের ব্যবস্থা করে আসলেই গাড়ি চালাতে শুরু করবে, তুমি কিচ্ছু ভেবো না। কিছুক্ষণ সব চুপচাপ, নিস্তব্ধ। দূরে কোথাও শিয়ালের ডাক কানে আসছে। এমন সময় শৈলেন বলে, আচ্ছা তুমি বসো, আমি একটু বাইরে বেরিয়ে গিয়ে দেখি ড্রাইভার কোন দিকে গেল। তুমি আবার কেন যাচ্ছ? শুনলে না ড্রাইভার দাদা কি বলল, বাইরে বের হতে না? একটু এগিয়ে গিয়ে দেখি, না হলে যে সারা রাত আমাদের এখানেই বসে থাকতে হবে। তুমি ভয় পেও না, আমি খুব বেশি দূর যাব না। এই বলে শৈলেন গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যায়। অজ্ঞাপতি একা গুটিসুটি মেরে বসে আছে গাড়িতে। ওর গাটা কেমন যেন শিরশির করে ওঠে। কি যেন এক অজানা আতঙ্কে কঙ্কাপতির মুখ কালো হয়ে উঠেছে। একটু একটু সময় গড়াচ্ছে। সে মনে মনে ভাবতে থাকে, গন্তব্য আর কত দূর? উনি বা কত দূর গেল, আর আমরাই বা কখন ওই বাড়ি গিয়ে পৌঁছবো? এইসব প্রশ্ন ওর মনে ঘুরপাক খাচ্ছে।
এমন থমথমে পরিবেশে বসে থাকতে থাকতে হঠাৎ কঙ্কাবতী শুনতে পায় একটা আওয়াজ। কঙ্কাবতী, কঙ্কাবতী। কেউ যেন একটা ফিসফিসে গলায় তার নাম ধরে ডাকছে। কঙ্কাবতী গাড়ি থেকেই বলে ওঠে, এমন ভাবে কে ডাকো আমায়? এটা তো ওনার গলা নয়, তবে কে ডাকে? একবার কি নেমে দেখব? কঙ্কাবতী গাড়ি থেকে নেমে দাঁড়ায়। পথের দুধারে সে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে। কই, কেউ তো নেই এখানে। তবে কি আমি ভুল শুনলাম? এমন সময় একটা দমকা হাওয়া যেন কঙ্কাবতীর চুল উড়িয়ে তার শরীরকে স্পর্শ করে। এর কিছুক্ষণ পর শৈলেন ড্রাইভারকে নিয়ে ফিরছে। গাড়ির সামনে এসে সে দেখে কঙ্কাবতী গাড়িতে নেই। সে এপাশ ওপাশ তাকে খুঁজতে থাকে। এ কি, কঙ্কা গেল কোথায়? সে তো এদিকের কিছুই চেনে না। এ কি বিপদ হলো? এই বলতে বলতে সে সামনের দিকে এগোচ্ছে। হঠাৎ তার চোখে পড়ে একটা দূরে গাছের নিচে কঙ্কাবতী মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। শৈলেন তার কাছে এগিয়ে এসে কাঁধে হাত রেখে বলে, কঙ্কা, তুমি এখানে কি করছো? গাড়ি থেকে এবার নামলে কেন? আমি আমি এখানে এলাম কি করে? আচ্ছা ছাড়ো, এখন চলো দেখি। গাড়ি ঠিক হয়ে গেছে, চলো গাড়িতে গিয়ে উঠি। এরপর ওরা গাড়িতে উঠলে ড্রাইভার গাড়ি চালাতে শুরু করে। গাড়ি যখন প্রধান মশাইয়ের বাড়িতে পৌঁছয় তখন অনেকটা রাত হয়ে এসেছে। কিছু মানুষ রাত বাড়ছে দেখে তাদের নিজের নিজের বাড়িতে ফিরে গেছে, কিন্তু এখনো সেখানে কিছু মানুষ দাঁড়িয়ে আছে নতুন বউকে দেখবে বলে। গাড়ি থেকে নেমে তাদের এত দেরি হওয়ার কারণ মোহনবাবু জানতে চাইলে শৈলেন তাকে সব ঘটনা খুলে বলে। ঈশ্বরের কৃপায় তুই বৌমাকে নিয়ে সুস্থভাবে ফিরে এসেছিস, এই ভালো। এখন সব নিয়ম কানুন করে বৌমাকে নিয়ে ঘরে ঢোক। এরপর বাড়ির মহিলারা সব নিয়ম করাতে থাকে কঙ্কাবতীকে। কঙ্কাবতীর শাশুড়ি তাদের বরণ করে ঘরে ঢুকতে বলে। বৌমা তো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে। দেখ দেখ কত গয়না বাপের বাড়ি থেকে দিয়েছে, দেখ দেখ। এসো বৌমা এসো, এই দুধে আলতায় পা দিয়ে সোজা ঘরে ঢোকো দেখি। কঙ্কাবতী দুধে আলতায় পা দিয়ে যে নাকি ঘরে ঢুকতে যাবে, দেখা গেল ঘরের মেঝেতে রাঙা পায়ের ছাপ পড়েছে ঠিকই, তবে সেটা উল্টো। এ কি, কোনো মানুষের পায়ের ছাপ উল্টো হয় কি করে? এ তো স্বাভাবিক না। কঙ্কাবতীর শাশুড়ি সেটা লক্ষ্য করলো, আর তাতে তার হৃদয় যেন আটকে ওঠে, গলা শুকিয়ে যায়। সে মনে মনে চিন্তা করে, তবে কি এই মেয়ের সাথে বিয়ে দিয়ে ছেলেটাকে কোনো ভুল করে ফেললাম? মানুষের পা তো উল্টো হয় না, এ তো বড় অশুভ লক্ষণ। আর কিছুই ভাবতে পারছিল না শৈলেনের মা নিরুপমা দেবী। তার সমস্ত চিন্তা শক্তি যেন লোপ পেয়েছে। সেখানে উপস্থিত সকলে এই ঘটনার সাক্ষী হয়ে রইল। সবাই তাদের নিজেদের মধ্যে ফিসফিস করে এই আলোচনাই করছে,
এমন সময় নিরুপমা দেবী বলে ওঠে, বৌমা, তুমি একবার তোমার শাড়িটা তুলে দাঁড়াও দেখি, তোমার পাখানি দেখি। শাশুড়ি মায়ের এমন আদেশ শুনে কঙ্কাবতী তার শাড়িটা একটু উঁচু করে তুলে ধরে, কিন্তু কই, তার পা তো একদম ঠিকই আছে, হাড় পাঁচটা সাধারণ মানুষের মতোই, তবে উল্টো পায়ের ছাপটা কি করে পড়ল? ঠিক আছে বৌমা, চলো তুমি এবার ঘরে চলো। আর বেশি কিছু চিন্তা না করে সে কঙ্কাবতীর হাতটা ধরে তাকে ঘরে নিয়ে যায়। শোনো বৌমা, তুমি আজ এই ঘরেই থাকবে। আজ রাতটা আর খোকার মুখ দেখা যাবে না। আজ যে কাল রাত্রি, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবারের ব্যবস্থা করছি। আর এই ঘরে তোমার সাথেই রূপু শোবে, কেমন? আমি রূপুকে পাঠিয়ে দিচ্ছি, কিছু দরকার লাগলে ওকে বলো। এরপর নিরুপমা দেবী সেখান থেকে চলে যায়। কঙ্কাবতী বিছানায় বসে আছে। হঠাৎ তার চোখ সামনের জানলাটার দিকে যায়। জানলার সামনে ও দেখে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে ওর দিকেই তাকিয়ে আছে। কে কে তুমি? এখানে কিভাবে আসলে? বলো বলো, কে তুমি? সেই ছায়া মূর্তি কোনো কথা বলে না, চুপ করে দাঁড়িয়ে আছে। তার সমস্ত চুল হাওয়ায় উড়ছে, কিন্তু এখানে হাওয়া কোথা থেকে আসছে? কঙ্কাবতী ভয়ে জড়ো সড়ো হয়ে বসে এবং জোরে চিৎকার করে ওঠে, বাঁচাও আমায়, এখানে কেউ আছে, বাঁচাও। এদিকে নিরুপমা দেবী রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত। বাড়িতে আজ অনেক লোক, তাই তার আজ যে অনেক কাজ। এমন সময় নিরুপমা দেবী শুনতে পায় পুত্রবধূ কঙ্কাবতীর চিৎকার। ওর এমন চিৎকারে নিরুপমা দেবী সেখান থেকে দৌড়ে দৌড়ে এসে কঙ্কাবতীর ঘরে পৌঁছায়। কি হয়েছে বৌমা, এমন ভাবে চিৎকার করছো কেন? মা মা দেখুন, ওখানে ওখানে কেউ আছে, দেখুন। কোথায় কি আছে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আমি আমি বলছি কেউ আছে, ও আমার দিকে তাকিয়েছিল। এমন কথা শুনে নিরুপমা দেবী এসে সেই জানলাটার দিকে গিয়ে দেখে সেখানে কেউ নেই। বৌমা দেখো, এখানে কেউ নেই, দেখো আমি দাঁড়িয়ে আছি। কিন্তু কিন্তু আমি যে দেখলাম। এত দূর থেকে এসছো, অনেকটা ধকল গেছে তোমার ওপর, তাই হয়তো এমন মনে হচ্ছে। দাঁড়াও, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি তোমার, তুমি খেয়ে নিয়ে বিশ্রাম করো। কাল সকালে দেখবে সব ঠিক হয়ে যাবে। আর আমি রূপুকেও পাঠিয়ে দিচ্ছি। এ মা ঘর থেকে চলে যায়। কিছুক্ষণ পর খাবার নিয়ে এসে মা কঙ্কাবতীকে দেয় এবং বলে, এসো মা, এসো, এখানে বসে খাবারটা খেয়ে নাও দেখি। কঙ্কাবতী বসে খাওয়া শুরু করে, কিন্তু ও কেমন আজব ভাবে খাবার খাচ্ছিল, যেন সে বহুদিন কিছু খায়নি। ওর পুরো ধ্যান খাওয়াতেই ছিল। দু হাত দিয়ে কেমন ভাবে যেন সে খাবার খেয়ে যেতে থাকে। বৌমা, আস্তে আস্তে খাও, গলায় আটকে যাবে যে। এতক্ষণে রূপো সেখানে এসে হাজির হয়েছে। তো কঙ্কাবতী তার শাশুড়ির কোনো কথায় কান দেয় না, আর তাড়াহুড়ো করে খেতে থাকে। দেখতে দেখতে ও সব খাবার মাত্র কিছুক্ষণেই শেষ করে দেয়। এই দেখে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। বৌমা, তুমি ঠিক আছো? কি হলো তোমার? কিন্তু কঙ্কা
কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এ কি হলো বৌমার? ও এমন আচরণ করলো কেন? বুঝলাম না মা, বৌদি এমন করলো কেন? এমন ভাবে তো সাধারণভাবে মানুষ খায় না। আমিও লক্ষ্য করেছি, ও গাড়ি থেকে নামার পর কেন যেন অদ্ভুত আচরণ করছে। প্রথমে তো উল্টো পা, তারপর কাউকে দেখা, এখন এমন ভাবে পশুদের মতো খাওয়া। কিছুই তো বুঝতে পারছি না। মা তুমি চিন্তা করো না, হয়তো এতটা পথ হয়ে এসেছে তাই একটু বেশি খিদে পেয়ে গেছে। তারপর নতুন জায়গা, ছাড়ো মা, দেখবে সব ঠিকই হয়ে যাবে। কেন জানি না, আমার মনে খু ডাকছে। যাক, আমি হয়তো বেশি ভাবছি। এর কিছুক্ষণ পর রূপু ঘরে এসে দেখে গঙ্গা সেই জানলাটার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। সে এগিয়ে গিয়ে গঙ্গাবতীর কাঁধে হাত রেখে বলে, কি হলো বৌদি, এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো, শোবে চলো। গঙ্গাবতী হঠাৎ হুঙ্কার করে বলে ওঠে, আমায় হাত লাগালি কেন? আমার থেকে দূরে থাক, না হলে আমি শেষ করে দেব। গঙ্গাবতী রূপুকে হাত দিয়ে সরিয়ে দেয়। রূপু গঙ্গার দিকে তাকাতে তার সারা শরীর ভয়ে কেঁপে ওঠে। গঙ্গার চোখ সম্পূর্ণ সাদা, চুল এলোমেলো। কিছুক্ষণ আগে যেই বৌদিকে সে দেখেছিল, এ যে অন্য কেউ। কেমন এক অদ্ভুত হাসি গঙ্গাবতী হাসতে থাকে। ওর এমন ভয়ানক রূপ দেখে রূপু ভয় পেয়ে যায় এবং ঘর থেকে বেরিয়ে তার মায়ের কাছে চলে যায়। এসব বললে ওরা সবাই তখন গঙ্গার ঘরের দিকে ছুটে আসে। বাড়িতে ততক্ষণে উপস্থিত লোকজনের মধ্যে কানাঘুষো শুরু হয়ে গেছে। ওদের পেছনে ওদেরই আত্মীয় স্বজন গঙ্গাবতীর সম্পর্কে বিভিন্ন কথা বলতে থাকে। কেউ কেউ তো ওর মানসিক অবস্থার ওপরেও কথা তুলে। কি জানি বাবা, এরা বিয়ের আগে মেয়ের সম্বন্ধে কোনো খোঁজ খবর নিয়েছে কিনা কে জানে। এ তো স্বাভাবিক লাগছে না। ওর মা ও রূপু সেখানে গিয়ে দেখে ঘরে কেউ নেই। বৌমা গেল কোথায়? এ কার নজর লেগে গেল আমার সংসারের ওপর? ওদিকে কোথাও না দেখতে পেয়ে ওরা শৈলেনের কাছে গিয়ে তাকে সবটা জানায়। এরপর ওরা বাড়ির সমস্ত আনাচে কানাচে দেখে শেষ পর্যন্ত বাড়ির ছাদে এসে পৌঁছলে ওরা দেখে ছাদের ধারে গঙ্গাবতী হেঁটে বেড়াচ্ছে। ওর একটা পদক্ষেপ ভুল হলেই সে একদম নিচে গিয়ে মুখ থুবড়ে পড়বে। লেন তাড়াতাড়ি এসে ওর হাত ধরে ওকে নিচে নামিয়ে আনে। তারপর তাকে ঘরে নিয়ে গিয়ে খাটে শুইয়ে দেয় আর রূপুকে বলে, রূপু, তুই এখন বৌদির কাছেই থাক, দেখ আবার নতুন করে কিছু না বাঁধায়। তবে তুই যে এই কাল রাত্রিরে বৌমার মুখ দেখে নিলি, এবার কি হবে বল দেখি। মা, তুমি ওসব চিন্তা করো না। আগে তো মেয়েটাকে দেখতে হবে, তারপর ওসব নিয়ম কানুন। কি হলো বলো তো? ও আজই আমাদের বাড়ি এলো আর আজই এমন অবস্থা হয়ে গেল। কি যে করব কিছুই বুঝতে পারছি না। এখন চলো মা এখান থেকে, ওকে ঘুমোতে দাও। রূপু তো থাকলো এখানে। পর ওরা সেখান থেকে চলে যায়। সেদিনটা কোনো রকম কাটলো। মোহনবাবু ও তার পরিবার বৌমার এমন অবস্থা দেখে ঠিক করে বউ ভাতের অনুষ্ঠানটা কয়েকদিন পিছিয়ে দেবে, যতদিন না গঙ্গাবতী স্বাভাবিক হচ্ছে। সকালে গঙ্গাবতী স্নান সেরে তৈরি হতে আয়নার সামনে এসে দাঁড়ায়। সে কপালে টিপ সিঁথিতে সিঁদুর পরে যেই না আয়নার দিকে তাকায়, সে দেখে তার প্রতিবিম্বে এক ভয়ানক রূপ। কেমন ভয়ঙ্কর হাসি যেন সে
কঙ্কাবতীকে দেখে হাসছে। এই দৃশ্য দেখে কঙ্কাবতী ভয়ে চিৎকার করে ওঠে। চিৎকারের সেখানে সবাই জড়ো হলে কঙ্কাবতী তাদের বলে, ও ওই ওই দেখো, আয়না কি যেন আছে, ও ও তো আমি নই, অন্য কেউ। এই কথা শুনে সবাই ওই আয়নার সামনে দাঁড়ালে তাদের চোখে কিছুই পড়ে না। নিরুপমা দেবী মনে মনে ভাবে, এটার কি মাথা খারাপ নাকি? কিছুই তো বুঝতে পারছি না, কাল থেকে ও এমন কেন আচরণ করছে। কঙ্কা, তুমি এই খাটে বসো, তুমি বিশ্রাম নাও। ওখানে কেউ নেই, ও তোমার মনের ভুল। আমি যখন বলছি ও আছে মানে আছে, বিশ্বাস হচ্ছে না আমার কথা? কঙ্কাবতী ধাক্কা মেরে শৈলেনকে সেখান থেকে ছিটকে ফেলে দেয়। সবাই সেই দৃশ্য দেখে ভয় পেয়ে যায়। সবাই কঙ্কাবতীর দিকে তাকালে ওরা দেখে তার ভয়ঙ্কর রূপ, এলোমেলো চুল, সাদা দুটো চোখ, ভয়ঙ্কর ক্রোধের দৃষ্টিতে সে তাকিয়ে আছে। এর মনে মনে ভাবে, এ তো আমার কঙ্কা না। কঙ্কা একজন সাদাসিধে মেয়ে, ওর এমন আচরণ হতেই পারে না। এভাবে দিন দিন কঙ্কার অবস্থা খারাপ হতে থাকে। ও এখন ঘরে একভাবে বসে থাকে, কোথাও বেরোয় না। ওর গ্রামে কঙ্কাবতীকে নিয়ে কানাঘুষো শুরু হয়। কেউ বলে, খবর শুনেছিস? এই প্রধান মশাইয়ের ছেলের বউকে ভূতে ধরেছে। নতুন বইয়ের গায়ের গন্ধ পেয়ে নিশ্চয়ই কোনো পেতনি ওকে ভর করেছে। আলাপ নিরঞ্জন, আলাপ নিরঞ্জন। দুপুরবেলা একজন সাধু নিচে থেকে এসে প্রধান মশাইয়ের বাড়িতে ডাকাডাকি করলে নিরুপমা দেবী ও শৈলেন বাইরে বেরিয়ে আসে। ওর ছেলের বউয়ের হাতে সময় খুব কম আছে, ওকে বাঁচাতে চাইলে আজ সন্ধ্যাবেলা গ্রামের পুরনো মন্দিরে যেভাবেই হোক নিয়ে যা, দেরি করিস না, তা না হলে ওকে বাঁচাতে পারবো না। এ তো ওরা খুবই ভয় পেয়ে যায়। এদিকে কঙ্কাবতীর মা বাবাও এসেছে ওদের বাড়িতে। ওরা সবাই মিলে জোর করে কঙ্কাবতীকে মন্দিরে নিয়ে আসে। আমি পুরো চেষ্টা করব যাতে ওকে রক্ষা করতে পারি। তোরা সব দূরে গিয়ে বস, আর শৈলেন তুই কঙ্কাবতীকে নিয়ে আমার সামনে বস। আর তোকে ভ্রমিত করার চেষ্টা করতে পারে, তবে তুই ভয় পাবি না, ওর কোনো কথা শুনবি না। মনে রাখবি, ও এখন তোর বউ না, ও এক অপশক্তি। ওর শৈলেন ওনার কথা মতো কঙ্কাবতীকে নিয়ে বসে। সাধু বাবার এই ক্রিয়াকর্ম চলাকালীন কঙ্কা বারবার আর্তনাদ করে কাঁদে, আমাকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে বাঁচাও। ওদিকে তাকাস না, ও এখন তোর স্ত্রী নয়। বল, কেন ওর শরীরে এসেছিস? তুই কে? কোথা থেকে এসেছিস? প্রতি চোখ মুখ রাগে লাল হয়ে ওঠে এবং সে বলে, আমি পদ্মা, আমি ওর শরীর ছাড়ব না। অনেক কষ্টে কোনো মানুষের শরীর পেয়েছি, ওই জঙ্গল থেকে আমি ওর সাথে আছি। আমি ওই জঙ্গলে দেখি ও একা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে। বিয়ের পর নতুন বইয়ের সাজ পোশাকের গন্ধে আমি ওর দিকে দিয়ে আসি, আর খুব সহজেই ওর শরীরে ঢুকে যায়। আমি কিছুতেই ওকে ছাড়বো না। ওকে যে তোকে ছেড়ে যেতেই হবে, তা না হলে তোকে যে এই হাড়ির মধ্যে সারা জীবন বন্দি বানিয়ে রাখবো। তোর মানুষ হয়ে সংসার করা ঘুচিয়ে দেব। বল, কি চাস? এই হাড়িতে বন্দি হয়ে থাকতে চাস, নাকি ওকে ছেড়ে যেতে চাস? না না না,
না না না, আমি বন্দিও থাকতে চাই না। আমি ওকে ছেড়ে দিচ্ছি, আমায় বন্দি বানাস না। ঠিক আছে, তবে ওকে ছেড়ে এই হাড়িতে ঢোক, আমি তোকে সেই জঙ্গলে গিয়ে ছেড়ে আসবো। এরপর সেই ভূত কঙ্কাবতীকে ছেড়ে সেই হাড়িতে এসে ঢোকে, আর সঙ্গে সঙ্গে সাধু বাবা ওই হাড়ের মুখ মন্ত্রপ্লুত কাপড় দিয়ে বেঁধে দেয়। আমি আর যে তোকে ছাড়ছি না, এই হাড়িতেই তুই বন্ধ থাক। আবার তোকে ছেড়ে দিলে তুই আবার কারুর অনিষ্ট করবি। এই হাড়ি আমি মাটিতে পুঁতে দেব, আর তার সাথে সাথে তোরও বিনাশ হবে চিরতরে। আমার সাথে ঠিক করলি না, আমাকে ছেড়ে দিবি বলে এমন প্রতারণা করলি। ফের যদি কখনো আমি মুক্তি পাই, এবার আমি তোকে ছাড়বো না, তোকে আমি শেষ করবই। চুপ কর, একদম চুপ করে থাক। তোরা ওকে নিয়ে বাড়ি যা, ওর জ্ঞান আসলে ও আবার স্বাভাবিক হয়ে যাবে, তবে ওকে নজরে নজরে রাখিস। এরপর ওরা কঙ্কাপতিকে নিয়ে বাড়ি ফিরে আসে, আর কঙ্কাপতিও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। আমাদের গল্পগুলো তোমাদের কেমন লাগছে আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও।